উৎস বিবেচনায় বাংলা ভাষায় ব্যবহৃত শব্দসমূহকে 4টি ভাগে ভাগ করা হয়: তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। এই মুহূর্তে আমরা এই 4 প্রকৃতির যে ভাষা আছে বা উৎস বিবেচনায় তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি এই ভাষাসমূহ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তো তোমরা প্রথমে লক্ষ্য করো তৎসম শব্দ। আমরা যদি লক্ষ্য করি তৎসম শব্দটাকে বিশ্লেষণ করলে হয়, তৎ শব্দের অর্থ হচ্ছে তার, অর্থাৎ সংস্কৃতের। কার? সংস্কৃতের। আর সম শব্দের অর্থ হচ্ছে সমান, অর্থাৎ দাঁড়ালো সংস্কৃতের সমান। তো বাংলা ভাষায় ব্যবহৃত যে শব্দসমূহ সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন ছাড়া, আবার বলতেছি, বাংলা ভাষায় ব্যবহৃত যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনো প্রকার পরিবর্তন ছাড়া হুবহু চেহারা নিয়ে বাংলা ভাষায় এসেছে, সেই সমস্ত শব্দকে বলা হচ্ছে তৎসম শব্দ। ব্যাপারটা বুঝতে পারছো? অর্থাৎ যে সংস্কৃত যে ভাষাটা আছে, সংস্কৃত ভাষায় ব্যবহৃত বা সংস্কৃত ভাষার কিছু শব্দ কোনো প্রকার পরিবর্তন ছাড়া সরাসরি বাংলা ভাষায় এসে যুক্ত হয়েছে এবং আমরা এগুলোকে হুবহু ওইভাবেই বাংলা ভাষাতে গ্রহণ করেছি এবং বাংলা ভাষাতে যে শব্দগুলোকে আমরা ব্যবহার করি সেই শব্দসমূহকে বলা হচ্ছে তৎসম শব্দ। অর্থাৎ তৎসম মানে হচ্ছে তার সমান বা সংস্কৃত সমান। আমরা যদি লক্ষ্য করি গ্রহ, নক্ষত্র, সূর্য, চন্দ্র, পৃথিবী, মস্তক, দন্ত, তারপর হচ্ছে হস্ত, এই শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থাৎ এই শব্দসমূহ সংস্কৃত ভাষাতেও এরকমই ছিল এবং হুবহু কোনো প্রকার পরিবর্তন ছাড়াই বাংলা ভাষাতে একইভাবে অবস্থান করে। এই জন্য এই শব্দসমূহকে আমরা বলি তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃতের সমান। এবং তদ্ভব শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি, তৎ শব্দের অর্থ হচ্ছে তার। এখানে তার দ্বারা কাকে বোঝাচ্ছে? সংস্কৃতকে বোঝাচ্ছে। আর উদ্ভব শব্দের অর্থ হচ্ছে উদ্ভব বা উৎপন্ন। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছুটা রূপ পরিবর্তিত হয়ে, অর্থাৎ খানিকটা রূপ পরিবর্তিত হয়ে বাংলায় এসে মিশেছে, যে সমস্ত শব্দ বা সংস্কৃত ভাষার যেসব শব্দ কিছুটা রূপ পরিবর্তিত হয়ে বা নতুন রূপে উৎপন্ন হয়ে বাংলায় প্রবেশ করেছে এবং বাংলায় ব্যবহৃত হয়, সেই সমস্ত শব্দকে আমরা বলবো তদ্ভব শব্দ। তৎ শব্দের অর্থ তার, উদ্ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন নেওয়া বা তার হতে জন্ম নেওয়া। আমরা যদি লক্ষ্য করি সংস্কৃতে ছিল হস্ত, কিন্তু সেটা কিছুদিন পর বা কিছুটা রূপ পরিবর্তিত হয়ে গেল হাত। তো এই যে আমরা হাত বলি, এটা হচ্ছে বাংলা একটা শব্দ, কিন্তু হাত শব্দটা মূলত কোথা থেকে এসেছে? সংস্কৃত হস্ত শব্দ থেকে রূপ পরিবর্তিত হয়ে হস্ত থেকে হস্ত, হস্ত থেকে হাত, এইভাবে রূপ পরিবর্তিত হয়ে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে আরেকটা উদাহরণ আমরা আগে নেই, মস্তক। এই যে এখানে লক্ষ্য করলে বুঝতে পারবো, আমি এখানে লিখছি মস্তক বা দন্ত। দেখো তো, মস্তক শব্দটি সংস্কৃতে মস্তক, কিন্তু বাংলায় আমরা মাথা হিসেবেও ব্যবহার করি। আবার দন্তকে আমরা বলি দাঁত। তো একটা জিনিস লক্ষ্য করো, যে সংস্কৃত ভাষার যে শব্দসমূহ কিছুটা রূপ পরিবর্তিত হয়ে নতুন রূপে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে এবং বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেই শব্দসমূহকে আমরা বলবো তদ্ভব শব্দ। যদি আমরা তৎসম এবং তদ্ভব শব্দের পার্থক্যটা বুঝতে পারি, তাহলে এটা আমাদের কাছে একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। আমি সহজেই তোমাদেরকে বলতেছি, তোমরা পার্থক্যটা জাস্ট মনে রাখবা যে সংস্কৃত ভাষার যেসব শব্দ কোনো প্রকার পরিবর্তন ছাড়া হুবহু একই চেহারা নিয়ে বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে এবং বাংলা ভাষায় ব্যবহৃত হয়, সেই সমস্ত শব্দকে আমরা বলবো তৎসম শব্দ। অর্থাৎ সংস্কৃতে ছিল গ্রহ, বাংলাতেও এসে গ্রহই হয়েছে। নক্ষত্র, মস্তক, দন্ত, হস্ত, সূর্য, চন্দ্র, এই শব্দগুলো সংস্কৃত এভাবেই এভাবে ব্যবহৃত হয় এবং আমরা বাংলাতে এভাবে ব্যবহার করি। এই জন্য এগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। এখন আসি তদ্ভবে। যে শব্দসমূহ সংস্কৃতের থেকে একটু পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে, তবে তার অরিজিন বা মূল হচ্ছে সংস্কৃত, তাহলে ওই সমস্ত শব্দকে আমরা বলবো তৎসম শব্দ। ওই সমস্ত শব্দকে আমরা বলবো তদ্ভব শব্দ। এখানে তদ্ভব শব্দের ক্ষেত্রে দুইটা ব্যাপার লক্ষ্য করা যায়। একটা হচ্ছে
অর্ধ তৎসম শব্দ আছে। অর্ধ তৎসম শব্দ আলাদা একটা ব্যাপার, তবে মনে রাখতে হবে, সেটা আমি আলোচনা করেই ফেলি। সরি, অর্ধ তৎসম শব্দের ব্যাপারটা আমি এই ভিডিওর শেষে আলোচনা করব। আগে আমরা দেশি শব্দ নিয়ে আলোচনা করি। তো দেশি শব্দ আলোচনা করতে গেলে যেটা আসে, এই অঞ্চলে অনেক প্রাচীনকাল থেকে যে মানুষরা বাস করত, আমরা জানি, ইতিহাসে আমরা পড়েছি যে সবচেয়ে প্রাচীনতম মানুষরা হচ্ছে বং প্রজাতির মানুষেরা। এছাড়াও সাঁওতাল, ভিল, কোল, মুন্ডা প্রভৃতি জাতিসত্তার আদিবাসী মানুষগণ এই অঞ্চলে বাস করত। তো তারা যে ভাষায় কথা বলতো, সেই ভাষার কিছু শব্দ এখনো বাংলা ভাষায় ব্যবহৃত হয়, এবং এই শব্দসমূহকে আমরা বলি দেশি শব্দ। তো দেশি শব্দ খুব বেশি নেই, অল্প কয়েকটি শব্দ আছে, যেমন হচ্ছে পেট, কুড়ি, তারপর হচ্ছে ডাব, ডাগর, চোপর, ঠোঙ্গা, ঢোঙ্গা, ঢেকি, কুলা, চুলা। কিন্তু এই কয়েকটি শব্দই, অল্প কয়েকটি শব্দ আছে, পেট, কুড়ি, ডাব, ডাগর, চোপর, টোঙ্গা, ঠোঙ্গা, ঢেকি, কুলা, চুলা। অর্থাৎ এই অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম যে মানুষেরা ছিল, তাদের ভাষার যে শব্দসমূহ এখনো বাংলা ভাষায় বিদ্যমান, সেই সমস্ত শব্দকে আমরা বলবো দেশি শব্দ। এবং বিদেশি শব্দ, এটা একটা বিস্তৃত টপিক। আমরা যদি চিন্তা করি যে আমাদের এই অঞ্চলে ব্যবসায়িক কাজেই হোক কিংবা ঔপনিবেশিক বা শাসন করার জন্য হলেও অনেক জাতিসত্তার মানুষ এসেছিল। যেমন হচ্ছে পাল রাজারা ছিল, সেনরা ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সেনদেরকে পরাজিত করে, বা হচ্ছে তোমার লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল 1204 শতাব্দীতে। তারপর মুসলিম শাসন শুরু, তারা তুর্কি ছিল, তুর্কিদের পরে আরবীয়রা আসে, বা সুলতানি আমলে আরবি ভাষার প্রচলন হয়। পাশাপাশি মুর্শিদ কুলি খাঁ বা আলিবর্দী খাঁ বা সিরাজউদ্দৌলার যে নবাবী আমল, সেই সময়টাতে ফার্সি ভাষার প্রচলন হয়। পরবর্তীতে ইংরেজরা দখল করে নেয় এই অঞ্চল, বা তাদের কলোনিজম চালু করে। এই যে তাদের কলোনিজম ইংরেজ ভাষা, পরবর্তীতে পর্তুগিজরা, ওলন্দাজরা, ফরাসিরা, বিভিন্ন জাতিসত্তার মানুষ এই বাংলা ভাষায় বা এই অঞ্চলে এসে স্থান করে নেয়। কেউ কেউ ব্যবসা করার জন্য, কেউ ধর্ম বিস্তার করার জন্য, কিংবা রাজত্ব করার জন্য। তো প্রত্যেক জায়গাতে এই মানুষের সাথে যে সংমিশ্রণ আমাদের, এই সংমিশ্রণের ফলে তাদের ভাষার সাথে আমাদের ভাষার কিছুটা সংমিশ্রণ হয়। এবং এই যে বিদেশি অঞ্চলের যে মানুষরা আছে, তাদের ভাষার অনেকগুলো শব্দ আমাদের বাংলা ভাষায় এসে, মানে অনেকগুলো শব্দ এখন বাংলা ভাষায় বাংলা ভাষা হিসেবে ব্যবহৃত হয়। তো এই দিক থেকে আমরা যদি বিবেচনা করি, সবথেকে বেশি ব্যবহৃত হয় আরবি ভাষা। আরবি, ফার্সি, তুর্কি, ফরাসি, তারপর ওলন্দাজ, ইংরেজ, ডাচ, বার্মিজ, জাপানিজ, পর্তুগিজ ইত্যাদি। আরো অনেক প্রকার আছে। তো মনে রাখবা, আরবি, ফার্সি, তুর্কি, আরবি, ফার্সি, তুর্কি, ফরাসি, ওলন্দাজ, ইংরেজ, ডাচ, বার্মিজ বা জাপানিজ, পর্তুগিজ, এই ভাষার মানুষেরা এই অঞ্চলে এসেছিল, এবং তাদের সাথে এক ধরনের মিশ্রণের ফলে তাদের ভাষা আমাদের বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে। তো আমরা বিদেশি শব্দ নিয়ে ডিটেলসে আলোচনা করব একটা সম্পূর্ণ ক্লাসে, কারণ বিদেশি শব্দের উৎস বিবেচনায় যে বিদেশি শব্দগুলো আছে, কোন ভাষা থেকে কোন শব্দগুলো এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আরবি, ফার্সি, তুর্কি, ফরাসি, ওলন্দাজ, ইংরেজ, বার্মিজ, জাপানিজ, পর্তুগিজ, এই শব্দগুলো নিয়ে আমরা একটা বিস্তারিত ডিটেলস আলাদা ক্লাস তৈরি করব। তো আশা করি আমি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করেছি তোমরা বুঝতে পেরেছ। এটা খুব বেশি কঠিন না, তবে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমি আশা করব তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ করবা। আগামী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।